জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা মিসলেনিয়াসে যেই অঙ্কগুলো এসেছিল সেই অঙ্কগুলোর সলিউশন করব, ঠিক আছে? খুব সাধারণভাবে, খুব সহজভাবে করব, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি বলছে, কোনো মূলধন বার্ষিক 614 নয়, এটা হয়ে যাবে 6.1/4%। 6.1/4%, ঠিক আছে? 6.1/4% হারে কত বছরে দ্বিগুণ হয়ে যাবে? তো দেখো, যখন মূলধন দ্বিগুণ হয়ে যায় তখন একটা ফর্মুলা আমরা ইউজ করি, আর টি সমান সমান 100 × n-1। এখানে আর হচ্ছে কি, যে পার্সেন্টেজ দেওয়া আছে মানে বার্ষিক দর, টি হচ্ছে সময়, এন হচ্ছে এখানে যেটা বলে দিয়েছে দ্বিগুণ, সেটা হচ্ছে এন এর মান, ঠিক আছে? তো ফর্মুলাতে যদি ফেলে দিই, যে রেট আমাদের কত দিয়ে দিয়েছে, 6.1/4 মানে 25/4%, ইন্টু টাইম সমান সমান 100 ইন্টু এন কত দিয়েছে আমাকে, 2 - 1, ঠিক আছে? এবার টি যদি আমাদেরকে বের করতে হয়, কি করতে হবে, 100, 2 থেকে 1 বাদ দিলে 1, আর এই 25/4কে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে উল্টে গিয়ে কি হবে, 4/25, ঠিক আছে? ব্যাস, এবার সময় বেরিয়ে যাবে। 25কে তুমি যদি 100 দিয়ে কাটো, কত আসবে, 4, 4 4 কত, 16 বছর, ঠিক আছে? 16 বছর, অপশন নাম্বার সি। তো যাদের যাদের তোমাদের 16 বছর অ্যান্সার এসছে, প্রত্যেকের অ্যান্সার তোমাদের ঠিক আছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। দেখো, নেক্সট কোশ্চেন আমাদেরকে বলছে, যে ক্যালেন্ডার থেকে এই প্রশ্নটা এসছে, বলছে 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার হবে? দেখো, 2024 12ই জানুয়ারি, 1224 12ই জানুয়ারি থেকে 2025 12ই জানুয়ারি যদি আমরা আসি, তাহলে কি হবে, মানে একটা লিপ ইয়ার থেকে সাধারণ বছর যদি আসি, আমাদের দিন সংখ্যা 2 দিন বেড়ে যায়, ঠিক আছে? মানে ধরো, যদি আজকের দিন যদি আমরা ধরি, যে আজকে কত, 15ই সেপ্টেম্বর 2024, যেহেতু এটা লিপ ইয়ার চলছে, তার মানে কি আজকের দিনটা হচ্ছে শনিবার। এবার যদি আমরা পরের বছর যদি এই দিনটাকে ধরি, তাহলে কি হতো, আজকে যদি 2024 না হয়, যদি 2025 26 কোনো একটা বছর হতো, মানে লিপ ইয়ার যদি না হতো, তাহলে কি হতো, আমাদের একদিন বেড়ে যেত। মানে আজকে যেমন শনিবার দিন পড়েছে, তা এটা যদি 2025 হতো, তাহলে 2026-এ কত হতো, সেটা রবিবার হতো। কিন্তু যেহেতু এটা 2024 সাল, মানে লিপ ইয়ার বছর, তাহলে কি লিপ ইয়ার বছর থেকে একটা সাধারণ বছর আসতে গেলে তোমার দিন সংখ্যা 2 দিন বেড়ে যায়, মানে এক্সট্রা 2 দিন তোমার অ্যাড করতে হবে, ঠিক আছে? এটাকে এবার তুমি সাইডে রেখে দাও। এবার 12ই জানুয়ারি পর্যন্ত আমরা চলে এসেছি। এবার 12ই জানুয়ারি পর্যন্ত আসার পর এবার আমাকে 7 জুন অব্দি যেতে হবে। তো 12ই জানুয়ারি যদি থাকে, তো এখানে 12ই জানুয়ারি, জানুয়ারি মাসের দিন সংখ্যা কত, 31 দিন, মানে এখানে কত আর 19 দিন বাকি আছে। ফেব্রুয়ারি মাস কত দিনের হবে, 2025-এ 28 দিন। মার্চ কত দিনের হবে, 30 দিন, 31 দিন। এপ্রিল কত দিন হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এপ্রিল হবে আমার 30 দিন, মে হবে আমার 31 দিন, আর জুন মাসে 7ই জুন অবধি আমাকে বের করতে বলেছে, 7ই জুন। এবার টোটালটাকে আমরা 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 7 দিয়ে ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা অ্যান্সারে, মানে মানে অ্যান্সার, মানে যে অবশিষ্টটা আসবে সেটাকে আমরা এই শুক্রবারের সাথে যোগ করলে অ্যান্সার পেয়ে যাবো। তো তোমরা যদি এটা সবটা যোগ করো, যোগ করার পর যদি 7 দিয়ে যদি ভাগ করো, তাহলে তোমাদের অ্যান্সার, মানে অবশিষ্ট দেখবে 7 1 বাকি থাকবে, ঠিক আছে? পুরোটা কেটে যাবে, 1 বাকি থাকবে। তো এই 1টা কি করবে, তুমি শুক্রবারের সাথে যোগ করো, মানে ফ্রাইডে প্লাস 1, তাহলে কত হয় তোমার, স্যাটারডে। স্যাটারডে মানে কি, শনিবার, ঠিক আছে? মানে অ্যান্সার তোমার শনিবার। যাদের যাদের শনিবার অ্যান্সার এসছে, তোমাদের প্রত্যেকের অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। তো কি বলেছে, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত 1:3 হয়ে যায়। রবি ও মধুর প্রথমে কয়টি বই ছিল? দেখো, এই প্রশ্নটা তুমি পেন পেপার না ইউজ করেও করে দিতে পারবা। কিভাবে, দেখো, প্রশ্ন কি চেয়েছে, রবি ও মধুর প্রথমে কয়টি বই ছিল, আর প্রথমের অনুপাত কত দিয়ে দিয়েছে আমাকে, 2:3, তাই তো? প্রথমে অনুপাত আমাকে দিয়ে দিয়েছে 2:3। এবার অপশানে তুমি দেখো 2:3-এ কোনটা ভাগ যাচ্ছে, এটা 2:3-এ ভাগ যাচ্ছে,
মানে এটা আনসার হবে না। এটা 2:3 চলে যাচ্ছে, এটা একটা অ্যান্সার হতে পারে। এটা হচ্ছে 2:3 আসছে, এটা 2:3 আসছে না, এটা হবে না। কিন্তু দেখো এখানে অপশন আরেকটা দিয়ে দিয়েছে নান অফ দিস। সেইজন্য আমাদেরকে অ্যান্সারটা মানে সলিউশনটা করতে হবে। না হলে এটা অ্যান্সার 4:6 আসবে। কারণ প্রাথমিক যেটা অনুপাত বলে সেই অনুপাতের সাথে একমাত্র এই অনুপাতটাই মানে মিল খাচ্ছে 4:6। 4:6 কে তুমি কাটাকুটি করলে কত আসবে? 2:3 চলে আসবে। কিন্তু আমরা সলিউশন করব। দেখো কি বলেছে? মধুর আমি ধরলাম দুজনের কাছেই প্রথমে এক্সটি করে বই ছিল, ঠিক আছে? দুজনের কাছে প্রথমে কত? এক্সটি করে বই ছিল। তাহলে মধুর কাছে কত হবে? মানে সরি, রবির কাছে কত হবে? 2x বই হবে। আর মধুর কাছে হবে 3x বই। কিন্তু গতবার বইমেলায় মধু 6টা বই ক্রয় করেছে এক্সট্রা। তেমন 6টা বই মধু যখন ক্রয় করার ফলে তাদের কাছে বইয়ের অনুপাত 1:3 হয়ে যাচ্ছে। মানে এইটার মান দিয়ে আমাকে দিয়ে দিয়েছে 1:3। এবার সলিউশন করো। কোনাকুনি গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 6x সমান সমান এটাকে গুণ করলে কত হবে? 3x প্লাস 6। এবার এই 3xটাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি তাহলে কত হয়ে যাবে? 3x সমান সমান 6। এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম? এক্স এর মান আমি পেয়ে গেলাম 2, ঠিক আছে? তাহলে প্রথমে মধুর কাছে কটা বই ছিল? প্রথমে রবির কাছে কটা ছিল? রবির কাছে ছিল 2x। 2x এর সাথে যদি 2 গুণ করি কত হবে? 4টি। আর মধুর কাছে ছিল 3x, এক্স এর মান বলেছে 2, তাহলে কত হবে? 3 দুগুণে 6। মানে দুজনের কাছে ছিল কত? 4টা 6টা করে বই ছিল, ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন। বলেছে কি 1 থেকে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি? দেখো এটাকে তোমরা সহজভাবে কিভাবে করবা, দেখো প্রথমে আমাদের কি বলেছে? 1 থেকে 7-এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যেগুলো 7/11 দিয়ে ভাগ যাবে। তো সবার প্রথমে আমরা কাজ করি কি, এই দুটো সংখ্যাকেও এমনভাবে ভগ্নাংশে পরিণত করি যাতে কাটাকুটি করলে 1 আর 7ই আসে। আর এটাকে তুমি তখনই মানে করতে পারবা যখন তুমি এই নিচে হর যে আছে, হরকে তুমি উপর নিচ দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে? তাই তুমি কি করবা? প্রথম তোমার কাজ হচ্ছে হরকে উপরে নিচে গুণ করে দাও। উপরে 11, নিচে 11, উপরে 11, নিচে 11। তাহলে আমার অ্যান্সারটা কি আসলো? মানে ভগ্নাংশ ভাগ করার পর কি এলো এখানে? এটা এলো 11/11, এটা এলো 11/11, এটা এলো 77/11, ঠিক আছে? এবার এটাকে তোমরা যদি কাটাকুটি করো তাহলে দেখো তোমাদের কিন্তু 1/7ই আসছে, ঠিক আছে? 11/11 দিয়ে যদি গুণ করো তাহলে মানে এটাকে যদি কাটাকুটি করো কত হয়? 7ই আসবে। আর এখানে 1 আসবে। তো এবার আমাকে বলেছে এর মধ্যে, কারণ যেহেতু এটা ভগ্নাংশ বলে দিয়েছে কিনা, তার মানে কি আমাকে এই দুটো ভগ্নাংশ পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে সুবিধা হবে। এবার এর মধ্যে 7/11 ভগ্নাংশের সংখ্যা কত? দেখো 7/11 যদি আমরা যদি মানে মানে দশমিকে আনি তাহলে এটা 1-এর চেয়ে কম আসছে। কারণ 7 দিয়ে যদি ভাগ করি একটা দশমিক সংখ্যা নিয়ে করতে হবে। তার মানে কি 7/11 আমার প্রথম সংখ্যা হতে পারে না যেটা 1-এর মধ্যে আছে, 1 থেকে 7-এর মধ্যে আছে। তাহলে আমরা তৃতীয় কি পাবো? এই যে উপরে লব আছে, এই লবের তুমি মাল্টিপ্লিকেশন করতে থাকো। 77-এর আগে পর্যন্ত যতগুলো মাল্টিপ্লিকেশন আসবে প্রত্যেকটা এর মধ্যে সংখ্যা আসবে। তো 7-এর মাল্টিপ্লিকেশন প্রথম কি আসবে? 14। তারপরে কি আসবে? 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 28, 5 সাতে 35, 6 সাতে 42, 7 সাতে 49, 7 8-এ 56, 7 নং 63, সরি 7 নং 63, আর 7 10-এ 70। এই কটা সংখ্যা আমরা পাবো। মানে 14/11, 21/11, 28/11, 35/11, এটাই আমি আগে লিখেছি। তো 77, 11-র আগে পর্যন্ত আমরা 70 পর্যন্ত সংখ্যা পেয়ে যাবো। এবার তো এখানে মোট কতগুলো সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মানে টোটাল কটা সংখ্যা পেলাম? 9টা। অপশন নম্বর সি। বুঝতে পারলাম? দেখো কি করলাম প্রথমে? প্রথমে আমাকে যেহেতু ভগ্নাংশে বের করতে বলেছে তার মানে 1 আর 7-কে আমরা ভগ্নাংশে ভেঙে নিই। তো 1 আর 7-কে ভগ্নাংশে ভাঙানোর জন্য সবথেকে সহজ উপায় আছে, যেটা প্রশ্নে হর দেওয়া আছে, সেই হরটাকে আমি উপর নিচে গুণ করে দিলাম। এখানেও উপর নিচে গুণ করলাম, এখানেও উপর নিচে গুণ করলাম। তাহলে কি হলো? যে আমরা একটা ভগ্নাংশের মান পেয়ে গেলাম। দুটো ভগ্নাংশের মান পেয়ে গেলাম। এবার বলেছে এর মধ্যে কতগুলো সংখ্যা যেগুলো 7-11-র মানে ইসে আসবে।
তো দেখো 7/11 যদি আসে, 7/11 কিন্তু 1-এর চেয়ে ছোট, তাহলে কি আমরা এই সংখ্যাটা নিব না? আর 77/11 আগে পর্যন্ত নিতে হবে, কারণ 77/11 যদি আমরা মানে 11 দিয়ে গুণ করি তাহলে এটাকে 7 চলে আসবে। এর আগে পর্যন্ত সংখ্যাগুলো নিতে হবে। এর আগে পর্যন্ত সংখ্যাগুলো আমরা কি করে নিব? এই যে লব আছে এর তুমি মাল্টিপ্লিকেশন করতে থাকো। যত তুমি মাল্টিপ্লিকেশন করতে থাকবা, মানে মাল্টিপ্লিকেশন যতগুলো হবে ততগুলো সংখ্যা তুমি পেয়ে যাবে। এবার তুমি 14, 21, 28, 35 এগুলো হচ্ছে 7 এর মাল্টিপ্লিকেশন, যা 77 এর আগে পর্যন্ত আসবে। তো 77 এর আগে পর্যন্ত আমরা 70 অব্দি কাউন্ট করলাম। এবার দেখলাম 70 অব্দি কটা সংখ্যা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 টা। তার মানে কি আমরা মোট ভগ্নাংশের সংখ্যা কটা পাবো? 9 টা সংখ্যা। অপশন নাম্বার সি। তো যাদের তোমাদের অপশন সি মানে 9 ঠিক অ্যান্সার করে এসছো, প্রত্যেকের অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এই কোশ্চেনটা দিয়েছে। বলছে একটি কাজ 9 দিনে করতে পারে, বি 6 দিনে করতে পারে। তাদের সাথে সি এসে যদি যোগ দেয় তাহলে 3 দিনে কাজটা সম্পন্ন করতে পারে। সি একা কাজটা কত দিনে করবে? তা আমার কি বলেছে আমাকে? আমাকে প্রথমে বলেছে যে এ আছে যে সে 9 দিনে কাজটা করছে, যে বি আছে সে কাজটা 6 দিনে করছে, আর এ বি আর সি মিলে এ বি আর সি মিলে কাজটা 3 দিনে করছে। তো এই 3টার আমরা যদি লসাগু নিই তাহলে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাবো 18। এবার দেখো এর এফিসিয়েন্সি কি, এ এফিসিয়েন্সি কিভাবে ভাগ করবো? এই 9 মানে 18 ওই 9 দিয়ে 18কে ভাগ করলে এফিসিয়েন্সি পেয়ে যাবো, মানে এ এর এফিসিয়েন্সি কত? 2, বি এর এফিসিয়েন্সি কত? 3, আর এ বি সি এর এফিসিয়েন্সি কত? 6। এ বি সি এর এফিসিয়েন্সি কত? 6। কিন্তু এ আর বি এর এফিসিয়েন্সি যদি আমাকে বলে দিয়েছে, এ আর বি কত বলে দিয়েছে আমাকে? 5 প্লাস সি সমান সমান 6। তো সি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম আমরা? 1। তার মানে কি এবার সি একা কাজটা কত দিনে করবে? সি একা কাজটা সি এর এফিসিয়েন্সি 1, 18টা কাজ আছে, তার মানে সি 18 দিনে কাজটা করবে। অপশন নাম্বার ডি। যাদের তোমাদের অপশন নাম্বার ডি করে এসছো প্রত্যেকের অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা একটা বেসিক, যাদের মানে বেসিক নলেজ যাদের আছে তাদের জন্য এই প্রশ্নটা একদম সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। বলছে কি দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। এবার কি দেখো অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে যেটাকে তুমি পি বাই কিউর ফর্মে লিখতে পারবা না। অমূলদ সংখ্যা তোমার কি হয়ে যাবে? রুট আন্ডার যেগুলো 3, এটা একটা অম্লদ সংখ্যা হয়ে যাবে। 22/7 এটা একটা অম্লদ সংখ্যা হয়ে যাবে। সরি 22/7 তো হবে না, কিন্তু পাই পাই এটা একটা অম্লদ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদেরকে কি বলেছে যে দুটি অম্লদ সংখ্যার যোগফল একটি অম্লদ সংখ্যা। আমরা বের করে দেখি। দুটো অম্লদ সংখ্যা যদি আমি নিই, একটা নিলাম আমি √4, একটা নিলাম আমি √3। এই দুটো আমি যোগফল যদি করি তাহলে কি আসবে? এটা রুট বেরিয়ে যাবে 2 প্লাস √3। ঠিক আছে? এটা একটা অম্লদ সংখ্যা। এবার পি বাই কিউর ফর্মে এটাকে আমরা লিখতে পারি। তোমরা যদি বলো যে এটাকে পি বাই কিউর ফর্মে লিখলে কি হবে? এটা নিচে 1 দিয়ে দিব, তাহলে এটাকে পি বাই কিউর ফর্মে চলে এলো। কিন্তু না, তোমাকে পি বাই কিউর ফর্মে তোমার রাখতে হবে, কিন্তু পি আর কিউ দুটোই ইন্টিজার হবে। ইন্টিজার মানে কি? পূর্ণাঙ্ক। পূর্ণাঙ্ক মানে কি? 7 একটা পূর্ণাঙ্ক, 8 একটা পূর্ণাঙ্ক, মানে পূর্ণ সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যা কি? এটা পূর্ণ সংখ্যা না। তার মানে কি? এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তার মানে প্রথম পয়েন্টটা আমার ঠিক আছে। চলো এবার নেক্সট যেটা আমাকে বলেছে, নেক্সট লাইন আমার কি বলেছে দেখো। নেক্সট লাইন আমাকে বলেছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে। কি করে হবে? সর্বদা তো হবে না। সব সময় কি হবে দেখো, আমি যদি এরকম বলি √4 প্লাস √4, এটা দুটো যদি আন্ডার রুট কি হয়? একটা অমূলদ সংখ্যা হয়, কিন্তু এটা যদি আমি আন্ডার রুট থেকে বের করি কি হবে? 2 প্লাস 2 সমান সমান 4। 4 কি? একটা মূলদ সংখ্যা, মানে 4কে আমরা পি বাই কিউর ফর্মে লিখতে পারো। পি বাই কিউর ফর্মে 4/1। পি একটা ইন্টিজার হয়ে যাচ্ছে, কিউ একটা ইন্টিজার হয়ে যাচ্ছে। তার মানে কি? এটা মূলদ সংখ্যা হতে পারে। কিন্তু সর্বদা যে মূলদ সংখ্যা তা তো নয়, কারণ সর্বদা মূলদ সংখ্যা যদি হয়, একটু আগে যেটা বললাম 2 প্লাস √3,
এটাও তো বেরোচ্ছে। এটা কি তোমাদের মূলদ সংখ্যা হচ্ছে? মূলদ সংখ্যা হচ্ছে না। তার মানে কি এই অপশনটা ভুল। চলো তৃতীয় বলছে, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা হবে। সর্বদা অমূলদ সংখ্যা কি হবে? দেখো আমরা দুটো অমূলদ সংখ্যাকে তো যোগ করলাম, এটা কি অমূলদ সংখ্যা বেরালো? এটা তো মূলদ সংখ্যা বেরালো। তার মানে কি এটাও ভুল। তাহলে সঠিক আনসার কি? অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তারপর বলছে শ্রেণীটি সম্পূর্ণ করুন। এখানে দিয়ে দিয়েছে 5, 7, 8, 6, 8, 12। তাহলে 7, 9 আর এখানে কত হবে? দেখো এই প্রশ্নটাতে না আমার একটু কনফিউশন আছে, কারণ এখানে দুটো লজিক লাগছে। প্রথম লজিক যদি আমি বলি, 5, 7 কি করলে 8 চলে আসছে, 6 আর 8কে এমন কি করলে 12 আসছে, আর 7, 9 কেমন কি করতে হবে যেখানে একটা অ্যান্সার পেয়ে যায়। আমি যদি এখানে 5 আর 7কে গুণ করি, 5 ইন্টু 7 সমান সমান কত? 35। এই 35কে এবার 3 আর 5কে যদি আমি যোগ করি তাহলে 8 পেয়ে যাচ্ছি। দেখো 8 পেয়ে যাচ্ছি। সেরকম 6 8 কত? 48। 6 8 কত? 48। এই দুটোকে আমরা যোগ করলে কত আসছে? 12 আসছে। 12 পেয়ে যাচ্ছি। এরকম 7 9 কত? 63। 63 এই দুটোকে যোগ করলে আমরা কত পাবো? 9। দেখো 9 কিন্তু অপশন নাম্বার ডি তে দেওয়া আছে, কিন্তু বোর্ড তোমাদেরকে দিয়েছে নিচে 16, অপশন বি 16 নিয়েছে। তো এটা কোন লজিকে লাগিয়েছে? দেখো লজিকটা এখানে লাগিয়েছে, দেখো লজিকটা কি লাগিয়েছে। দেখো 5 থেকে 6 আসছে কত? +1। 6 থেকে 7 আসছে কত? +1। সেরকম 7 থেকে 8 আসছে কত? +1। 8 থেকে 9 আসছে কত? +1। এবার তো 8 থেকে 12 আসছে কত? +4। তার মানে কি 12 থেকে নেক্সট যেটা সংখ্যা আসবে সেটাও +4 এ আসবে। +4 যোগ করলে কত আসছে? 16। তো সঠিক অ্যান্সার কি নিয়েছে বোর্ড? কিন্তু আমার অনুযায়ী, আমার এই অনুযায়ী আমি যদি এটা এক্সামিনার হতাম তাহলে আমি 9 অ্যান্সার করতাম। কিন্তু কারণ কি, 9 আমার সব দিক দিয়ে ফিট আসছে। কিন্তু এখানে দেখো 16টা আসছে কি, এখানে 1 বাড়াচ্ছে, এখানে 1 বাড়াচ্ছে, কিন্তু এখানে হঠাৎ করে 4 বাড়িয়ে দিচ্ছে। তাই না? তো এটা মানে ঠিক যথাযথ ব্যাপারটা আসছে না। কিন্তু আগের যেটা বললাম যে দুটো সংখ্যার, প্রথম দুটো সংখ্যার গুণ, যেহেতু গুণটা আসছে সে দুটো সংখ্যার আমি যোগ করে দিলেই এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি। প্রত্যেকটাতে সেম জিনিস আসছে, অপশনেও দেওয়া আছে কিন্তু। তো এবার দেখো বোর্ড তোমাদের কোনটা অপশন, মানে কোনটা ক্ল্যারিফাই করে। ঠিক আছে, কিন্তু আমার আমার মতে এটা অপশন ডি হওয়া উচিত, কিন্তু কারণ বোর্ড এখন 16 নিয়েছে, তখন কিছু বলা যাবে না। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটাও সেম। বলছে ঘড়িতে সকাল 9টা 15 বাজার সময় ঘন্টা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করে? তো কোণ যখন তৈরি হয় না, কোণ তৈরি করার একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে মিনিট ইন্টু 11/2 মাইনাস ঘন্টা ইন্টু 30। কোণ বের করার এটা একটা ফর্মুলা। ঠিক আছে, এখানে মিনিট কত আমাকে বলেছে? 15 মিনিট ইন্টু 11/2 মাইনাস ঘন্টা আমাকে বলে দিয়েছে 9 × 30। তো এটা করলে কত হবে? 2 বারে যদি আমি কেটে দিই 5.5, মানে 15×5 = 75 5, আর থাকলো 7, 15×5 = 75, 7 82, 82.5 মাইনাস 270। 270 থেকে বাদ দিলে কত? 10 থেকে 5 বাদ দিলে 5, সেখানে 1 চলে এলো 3, 7 থেকে 3 বাদ দিলে 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে 1 চলে এলো, এটা হলো 3, 10 থেকে 3 বাদ দিলে 7, এখানে 1 চলে, এটা হলো 9, আর 27 থেকে 9 বাদ দিলে 18, 187.5 ডিগ্রি কোণ তৈরি করছে। কিন্তু অপশনে যেহেতু এটা নাই, তো এর কাছাকাছি ভ্যালু কি? 180 ডিগ্রি নিতে হবে, তাই না? কারণ 187-র কাছে 100 নয়, 115 নয়, 360 নয়, একমাত্র 180 আছে, যেটা 187.5 ডিগ্রির কাছে আছে। ঠিক আছে, তো দেখো এবার বোর্ড কি করে। আর না হলে বোর্ড, আমার মনে হয় কি বোর্ড কি করেছে জানো? বোর্ড এরকম করেছে, এই একটা ঘড়ি ধরো, ঠিক আছে, ঘড়িটাতে কিরকম থাকে, এখানে 12, এখানে 6, এখানে 3, এখানে 9, আর শোয়ানোটা মানে কি সোজা এরকম হয়। ওই জন্য এই সোজার অ্যাঙ্গেল কি, এটা হয়ে গেল 90 ডিগ্রি, তো এটা হয়ে গেল 180 ডিগ্রি, ওই হিসাবে হয়তো বোর্ড নিয়েছে। এবার দেখো ভবিষ্যতে তোমাদের কি দেয়,
কারণ এটা হয় প্রশ্নটা ভুল করবে, নাহলে এই অ্যান্সারটা নিবে 180, মানে অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা নিবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটা তো খুবই সোজা অঙ্ক ছিল। স্বাভাবিক সংখ্যার সূত্র কি? n ইন্টু n প্লাস 1 বাই 2। n আমাকে বলে দিয়েছে 100, 100 প্লাস 1 101 বাই 2, 2 দিয়ে কাটাকুটি করলে কত হয়? 50। অপশন হচ্ছে অপশন নাম্বার বি, 50, ঠিক আছে? এটা তো তোমাদের আশা করি মুখে মুখে করে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেন। বলছে মিতা এবং অরুণ 700 টাকা 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পর মিতা 500 টাকা যোগ করলো এবং অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা অরুণের কত লাভ হবে? দেখো কি বলেছে, প্রথমে আছে মিতা আর হচ্ছে অরুণ, দুইজন। মিতা প্রথমে 700 টাকা নিল আর অরুণ 900 টাকা নিল, দিয়ে ব্যবসা শুরু করলো। এবার দুজন 4 মাস কাজে লাগালো এটাকে, এটাও 4 মাস লাগালো, এও 4 মাস লাগালো। এবার কি করলো, 4 মাস পর মিতা আরো 500 টাকা যোগ করলো। 4 মাস পর মিতা যদি 500 টাকা যোগ করে তো 700 আর 500 কত হয়? 1200 টাকা। এটা ক মাস চলবে? 4 মাস হয়ে গেছে, মানে 8 মাস চলবে এটা। কিন্তু অরুণ কি করলো, 300 টাকা তুলে নিল। এই 300 টাকা তুলে নেয়, 900 থেকে 300 টাকা তুলে নিলে কত? 600 টাকা থাকছে। এই 600 টাকাটা অরুণ 8 মাস চালালো, কারণ 4 মাস প্রথমে চালিয়ে নিয়েছিল। তো এটার কত আসছে? 7 4 28, 12 8 12 96, 28 আর 96 হচ্ছে 124, আর এদিকে 0 0। আর এটাতে কত আসছে? 4 নং 36, 6 8 48, 36 48 হচ্ছে আমার 84, 84। এবার এটা কাটাকুটি করলে কত আসছে? এটা আসছে 31, এটা আসছে 21, ঠিক আছে? এবার কি বলছে, আমাকে মিতা অরুণের লাভ বের করতে বলছে। প্রথমে মিতার লাভটা বের করি। মিতা কত? 31 ইন্টু টোটাল লাভ কত হয়েছে? 1720, 1720, আর দুটোর যোগ করলে কত হয়? 52। দেখো এখানে আমি যতই এটা কাটাকুটি করি না কেন, আমার অ্যান্সার কিন্তু পয়েন্টে আসবে, ঠিক আছে? আর দেখো অপশানে একটা পয়েন্টে অ্যান্সার নাই, আর ডি নম্বর অপশন দিয়েছে উপরের কোনোটিই নয়। তা সব থেকে ভালো আনসারটা আমার এটাই হবে, উপরের কোনোটিই নয়। কারণ 52, মানে 52কে 1720 ইন্টু 31 দিয়ে ভাগ করো, অ্যান্সার তোমার মানে পূর্ণাঙ্কে 1720 এগুলো আসবেই না, সবসময় পয়েন্টে আসবে। আর পয়েন্টে একটাও আমার অ্যান্সার নাই, তার মানে অ্যান্সার কি হবে? উপরের কোনোটিই নয়। যারা যারা অপশন ডি করে এসছো খুশি মানাও, আর কি। চলো নেক্সট কোশ্চেন। বলছে রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করলে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত? 138 টাকা। কিভাবে করলাম? 115 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 120%, মানে 20% লাভ, মানে 120 বাই 100। এটাতে কাটলে কত হবে? 5 বারে এটা চলে গেল 23 বার, 5 বারে এটা 20, 20 বারে চলে গেল 6, 6 23-এ 138। খুবই সোজা একটা অঙ্ক ছিল, এটা আশা করি সবাই করে এসছো। চলো নেক্সট কোশ্চেন। তো কি বলছে, অমল ও বিমল 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা, মানে বিমল কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করলো, ব্যবসা শুরু করলো। মোট লাভ 69 টাকা, ঠিক আছে? মোট লাভ আমাকে বলে দিয়েছে 69 টাকা, যার মধ্যে বিমল পেয়েছে 46 টাকা। বিমল পেয়েছে 46 টাকা। বিমল যদি 46 টাকা পায়, তাহলে অমল কত পাবে? 23 টাকা, তাই তো? এই দুটো যদি আমরা অনুপাত বার করি কত আসবে? 1:2, ঠিক আছে? এটা বের করে রাখলাম। এবার প্রথমে আসো, এবার বলছি কি, অমল 500 টাকা 9 মাসের জন্য, আর বিমলের আমি জানি না, বিমলকে আমি এক্স টাকা ধরে নিলাম, যেটা ওই 6 মাসের জন্য নিয়োগ করেছিল। আর যেটা লাভ্যাংশ পেয়েছে, লভ্যাংশ এটা পেয়েছে 1/2 ফর্ম রেশিওতে, তাই না? 23:46 রেশিওতে 1:2। এবার কাটাকুটি করে 2 বার এটা কত চলে গেলো? 3, 3 বার এটা চলে গেল 3 বার, মানে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 1500 টাকা।
তার মানে বিমল বিমল কত টাকা ব্যবসা শুরু করেছিল, লাগিয়েছিল? 1500 টাকা। যারা যারা 1500 করে এসছো সবার অ্যান্সার ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, আবার কি বলছে, মূলদ সংখ্যার মান। মূলদ সংখ্যা তোমায় কি বললাম, মূলদ সংখ্যা পি বাই কিউ ফর্মে থাকবে। পি কিউ সবসময় একটা ইন্টিজার হবে, আর কিউ কখনো তোমার শূন্য হবে না, মানে নিচে কখনো শূন্য হবে না। শূন্য যদি রাখো সেটা অমূলদ সংখ্যায় চলে যাবে। ঠিক আছে, এটা ছিল মূলদ সংখ্যার ডেফিনেশন। এবার দেখো প্রশ্নে আসো। প্রশ্নে তোমাকে বলছে যে আবৃত দশমিক প্রকাশযোগ্য। মূলদ সংখ্যার মান আবৃত দশমিক কি প্রকাশযোগ্য? সবার প্রথমে তোমার জানতে হবে আবৃত সংখ্যা কি। আবৃত সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা, যেই সংখ্যাটা তুমি যদি ভাগ করো কি না, তাহলে তোমার কি দশমিকের পর রিপিট হয়ে যায়। যেমন তুমি ধরো 2-এর 3, এটাকে তুমি যদি ভাগ করো 2 দিয়ে, দশমিক নিয়ে শূন্য নাও, 3-6-18, আবার 2, আবার 3-6-18, এরকম চলতেই থাকবে, মানে 6-6-6-6 চলতে থাকবে। তার মানে কি, এটা একটা আবৃত দশমিক। ঠিক আছে, মানে কি এই যার শেষ নাই, যেটা চলতেই থাকবে, সেটাকে আবৃত দশমিক বলে। এবার প্রশ্নে কি বলেছে, আবৃত মূলদ সংখ্যার মান কি আবৃত দশমিকে প্রকাশযোগ্য? দেখো 2 আর 3, এটা কিন্তু একটা আবৃত সংখ্যা, এটা একটা কিন্তু কি মূলদ সংখ্যা, কারণ এটা পি বাই কিউর ফর্মুলা মানে ফরম্যাটে আছে। পি আর কিউ দুটোই তোমার ইন্টিজারে আছে, কিউ তোমার শূন্য নয়, তার মানে কি এটা একটা মানে কি মূলদ সংখ্যা হতে পারে। আর মূলদ সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য সেটাও হতে পারে, কারণ 0.6666 করতে চলতে থাকলো। তার মানে কি প্রথমটা আমার ঠিক আছে। দ্বিতীয়টা কি বলছে, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়। আবৃত দশমিক প্রকাশযোগ্য নয় সেটা হতে পারে না, কারণ এখনই আমরা প্রমাণ করলাম যে আবৃত দশমিকে প্রকাশযোগ্য। তার মানে কি এই অংশ এই অ্যান্সারটা ভুল। কি বলে, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, সর্বদা নয়। সর্বদা আবৃত প্রকাশযোগ্য নয় কেমন থাকবো, 2/5 এটাও একটা মূলদ সংখ্যা, কারণ এটা পি বাই কিউর ফর্মে আছে। পি আর কিউ দুটাই ইন্টিজার আছে, কিউ তোমার শূন্য না। তার মানে কি মূলদ সংখ্যার সম্পূর্ণ যা যা নিয়ম কানুন আছে সব এটাতে লাগু হচ্ছে। এবার এটাকে তুমি যদি ভাগ করো, দশমিক নিয়ে শূন্য নাও, 4-5-20, এটা পুরোপুরি ভাগ চলে গেল। তার মানে কি সর্বদা কি আবৃত দশমিক প্রকাশযোগ্য না, কারণ এটা তো আবৃত দশমিক না, কিন্তু এটা মূলদ সংখ্যা। তার মানে কি এটা অংশ ভুল। তো তোমার সঠিক অ্যান্সার কি আবৃত দশমিকে প্রকাশযোগ্য। যারা যারা তোমরা অপশন এ করে এসছো, প্রত্যেকে তোমাদের অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা তোমাদের নিয়ে অনেকের কনফিউশন আছে। বলছে 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুইটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার প্রতি ঘন্টা ও 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করে। অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? ঠিক আছে, চলো কি করতে হবে। দুটো স্টেশন আছে ধরো, দুটো এটা একটা 120 কিলোমিটার ডিস্টেন্স। প্রথম ট্রেন এদিক থেকে যাচ্ছে, দ্বিতীয় ট্রেন এদিক থেকে আসছে। তার মানে কি রিলেটিভ স্পিড কি হবে, দুটো যোগ হয়ে যাবে, কারণ দুই দিক থেকে আসছে। তার মানে রিলেটিভ স্পিড কত, 60 + 30, কত 90 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার কিন্তু কি বলেছে যে অধিক গতি সম্পন্ন হচ্ছে ট্রেনটি 40 কিলোমিটার যাত্রা করেছে, যাত্রা করার পর দাঁড়িয়ে গেছে। তার মানে কি 40 মিনিট এ চলেছে। এবার 40 মিনিট শুধু তো এ চলেনি, কারণ কি বলে দুজন একসাথে একই সময় যাত্রা শুরু করেছে। তার মানে কি 40 মিনিট যদি অধিক গতি সম্পন্ন বলা ট্রেনটা চলে, তার মানে 40 মিনিট যেটা কম স্পিডে চলছিল সেটাও চলেছে। তার মানে কি 90 কিলোমিটার স্পিডে যদি 40 মিনিট দুজনাই চলে, তাহলে তারা কত ডিস্টেন্স কভার করেছে, 20 × 3, এটা 2, 30, মানে 60 কিলোমিটার ডিস্টেন্স ওরা ট্রাভেল করে নিয়েছে। ঠিক আছে, 60 কিলোমিটার ডিস্টেন্স ওরা ট্রাভেল করে নিয়েছে। এবার 60 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করার পর, যেটা অধিক গতি সম্পন্ন ট্রেন, মানে 60 কিলোমিটার বেগে যে ট্রেনটা চলছে সেটা দাঁড়িয়ে গেছে, সে আর চলছে না। এবার চলছে কে, শুধু কম গতি মানবালা যেই কম গতির যে ট্রেনটা, সেই ট্রেনটা চলছে। এবার সেই ট্রেনটা এখন 60 কিলোমিটার ডিস্টেন্স তো পার করে নিয়েছে, বাকি আছে কত, 60 কিলোমিটার ডিস্টেন্স। বাকি 60 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কি হচ্ছে যে অধিক গতি সম্পন্ন সে দাঁড়িয়ে আছে, শুধু চলছে 30 কিলোমিটার বেগে চলা ট্রেনটা। তো 30 কিলোমিটার বেগে চলা ট্রেনটা 60 কিলোমিটার
পথ যদি 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে তাহলে কতক্ষণ সময় নেবে? 2 ঘন্টা। 2 ঘন্টা। 2 ঘন্টা মানে কত? 120 মিনিট। ঠিক আছে? তার মানে কি 120 মিনিটে এই ট্রেনটা এই অধিক গতি সম্পন্নওয়ালা ট্রেনটাকে ধরে নিচ্ছে। কিন্তু শুধু কি 120 মিনিট? তার আগে সে 140 মানে 40 মিনিট কিন্তু সে চলেছিল। মনে করো। ১ম এ তো 40 মিনিট চলেছিল। এবার ১ম এ 40 মিনিট আর এখন ১২০ মিনিট। টোটাল যোগ করে কত? ১৬০ মিনিট। তার মানে হচ্ছে কি অপর ট্রেনটি কতক্ষণ পর ১ম ট্রেনটির সাথে মিলিত হবে? ১৬০ মিনিট পর মিলিত হবে। ঠিক আছে? কারণ ১৬০ মিনিট পর দেখো ১২০ হওয়ার কথা ছিল। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ১২০ হতে পারত। কিন্তু কি এখানে আমাকে বলে দেয়নি যে মানে দাঁড়ানোর পর থেকে বা চলার পর থেকে বলেনি। বলেছে কতক্ষণ পর ট্রেনটির সাথে মিলিত হবে। কতক্ষণ পর আর ১২০ তোমার অপশনেও নাই। তাই ১৬০ মিনিট। কারণ ১২০ ২ ঘন্টায় তো ওই ৬০ কিলোমিটার অতিক্রম করছে। প্লাস ১ম এ যে ৪০ মিনিট চলেছিল সেই ৪০ মিনিটটাও তো এড করতে হবে না? দিয়ে তোমার ১৬০ মিনিট আসছে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে আচ্ছা কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল ১২, ১৬, ২৮ দ্বারা বিভাজ্য হবে? কিছুই না, তুমি সবার ১ম এ ১২, ১৬ আর ২৮ এর লসাগু করো। করলে কত আসবে? ৪ দিয়ে যদি আমি কাটি ৪ ৩ ১২, ৪ ৪ ১৬, ৪ ৭ ২৮। তার মানে কত? ৩ ৪ ১২, ১২ ৭ ৮৪, ৮৪ ৪ ৩৩৬। মানে ৩৩৬ কে এই ১২, ১৬, ১৮ দিয়ে ভাগ করা যেতে পারে। কিন্তু প্রশ্ন কি করেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করি? এবার অপশন আছে ৩৩৬ থেকে ১ বিয়োগ করলে ৩৩৫, ৩৩৫ থেকে ১ বিয়োগ করলে আসবে না। ৬৭২ থেকে ১ বিয়োগ করলে আসবে না। কিন্তু ৩৩৭ থেকে যদি আমি ১ বিয়োগ করি ৩৩৬ চলে আসছে। ৩৩৬, ১২, ১৬, ২৮ তিনটা দ্বারাই বিভাজ্য হবে। তাহলে সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার ডি। যারা অপশন ডি মেরে এসছো তারা আর কিছুই না, নাচানাচি করো। চলো নেক্সট কোশ্চেন। দেখো ১৭১ কি সংখ্যা? মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, অমূলদ সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? দেখো মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যাকে আমরা অভাজ্য সংখ্যা বলি। ইংরেজিতে এটাকে প্রাইম সংখ্যা বলে। আর মৌলিক সংখ্যা অভাজ্য সংখ্যা কি? একমাত্র ১ আর সেই সংখ্যা দিয়েই ভাগ যাবে, তাই তো? এটাকেই আমরা মৌলিক সংখ্যা জানি। সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। জোড় সংখ্যা কি? জোড় সংখ্যাকে তোমার ২ দিয়ে ভাগ যাবে। অমূলদ সংখ্যা কি? যেগুলো রুট আন্ডার থাকবে, যেমন √৩, √৫ মানে যেগুলো কি আন্ডার রুট থেকে বের করা যাবে না সেগুলো অমূলদ সংখ্যা। আর যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে তুমি মানে যখন কোনো সংখ্যাকে ২ বা তার বেশি মৌলিক সংখ্যার মাল্টিপ্লিকেশন রূপে লেখা যায়। মানে বলতে চাইছি দেখো ১৫ কে যদি করি ১ × ৩ × ৫, দেখো এটা হচ্ছে যৌগিক সংখ্যা। মানে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে ২ বা তার অধিক মৌলিক সংখ্যা। ১ দেখো একটা মৌলিক সংখ্যা মানে অভাজ্য সংখ্যা, ৩ ও একটা মৌলিক সংখ্যা, ৫ ও একটা মৌলিক সংখ্যা, তাই না? তাহলে যৌগিক সংখ্যার তোমার ডেফিনিশন কি দাঁড়াবে? ১ এবং সেই সংখ্যা দিয়ে যেটা ভাগ যায় সেটা মৌলিক সংখ্যা। জোড় সংখ্যা ২ দিয়ে ভাগ যাবে। অমূলদ সংখ্যা তোমার যেগুলো আন্ডার রুট থেকে বের করা যায় না। যৌগিক সংখ্যা হচ্ছে যখন কোনো সংখ্যাকে ২ বা তার অধিক মৌলিক সংখ্যার মাল্টিপ্লিকেশন রূপে লেখা যায় সেটাকে আমরা যৌগিক সংখ্যা বলি। যৌগিক সংখ্যাকে ইংরেজিতে কম্পোজিট নাম্বার বলে। এবার তুমি চলে আসো ১৭১ এ। দেখো ১৭১ কে যদি আমরা ভাঙি কিনা 171, এটাকে তুমি ৯ × ১৯, ৯ × ১৯ এ ভাঙতে পারো। তার মানে কি এটা মৌলিক সংখ্যা তো না। কারণ মৌলিক সংখ্যা হলে একমাত্র ১ আর ১৭১ দিয়ে ভাগ যেত। জোড় সংখ্যাও না, কারণ এটা ২ দিয়ে ভাগ যাবে না। অমূলদ সংখ্যাও না, কারণ এটাকে রুট আন্ডার, কারণ এটা একটা নরমালি p/q ফর্মে আছে। মানে মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা নয়। তাহলে সঠিক অ্যান্সার তোমার কি হবে? যৌগিক সংখ্যা। অপশন নাম্বার ডি। চলো নেক্সট। বলছে নিজ যাত্রাপথে ঘন্টায় ৭২ কিমি বেগে গতিশীল একটি ট্রেনের ১২০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যদি ট্রেনটির দৈর্ঘ্য ৮০ মিটার হয়? তো ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম, কোনো গুহা, কোনো ব্রিজ
কে যখন পার করে তখন দূরত্ব হয়ে যায়, তখন ডিস্টেন্স হয়ে যায় কি, প্ল্যাটফর্মের দূরত্ব 120 মিটার প্লাস ট্রেনের দূরত্ব মানে দৈর্ঘ্য 80 মিটার, 200 মিটার, ঠিক আছে? বোঝাতে পারলাম? দেখো প্রশ্নতে কি বলেছে যে 72 কিলোমিটার গতিবেগে যাচ্ছে 120 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে যদি 80 মিটার হয়। আর আমরা জানি তো যখন ট্রেন যখন প্ল্যাটফর্ম, গুহা, কোনো ব্রিজকে যখন পার করে তখন ট্রেন প্ল্যাটফর্মের ডিস্টেন্স আর প্লাস নিজের ডিস্টেন্সকেও কভার করে। তার মানে কি ডিস্টেন্স আমি পেয়ে যাব দুটোর যোগফল 200 মিটার। এবার দেখো আমরা কি জানি ডিস্টেন্স বরাবর স্পিড ইন্টু টাইম, তাই তো? ডিস্টেন্স আমাকে পেয়ে গেলাম 200 মিটার সমান সমান স্পিড আমাকে বলেছে 72, কিন্তু 72 কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, প্রশ্ন আমাকে চেয়েছে সেকেন্ডে। আর কিলোমিটার প্রতি ঘন্টাকে সেকেন্ডে পরিবর্তন করতে হলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। আর বলছে কত সেকেন্ডে আমাকে পার করতে পারবে, টাইম আমাকে বের করতে হবে। তো 18 বারে 4, 4×5 = 20 যদি হয় তো এটা 10 বারে কেটে যাবে। তার মানে টি আমরা পেয়ে গেলাম 10 সেকেন্ড। 10 সেকেন্ড, অপশন নাম্বার ডি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে কোনো একটি সংখ্যার একক স্থানীয় এবং এক সেকেন্ড, কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9। এবার প্রত্যেকটা 7×2 9, 8×1 9, 4×5 9, 6×3 9, প্রত্যেকটায় 9 আছে, ঠিক আছে? অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন যদি করে দেওয়া হয় মানে 72কে স্থান পরিবর্তন করে 27, এটার হয়ে যাবে 81, এটার হয়ে যাবে 45, এটার হয়ে যাবে 36। পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমানের সংখ্যাদের অন্তর 9 হয়। দেখো 72 আর 27-এর অন্তর কি 9 হচ্ছে? এটা অ্যান্সার হবে না। 18 81-র অন্তর কি 9 হচ্ছে? এটাও হবে না। 45 54-র মানে অন্তর কি 9 হচ্ছে? হ্যাঁ, 54 থেকে 45 বাদ দিলে আমার 9 পেয়ে যায়। তোমার সঠিক অ্যান্সার কি 54। দেখো এটা অনেক বেসিক ভাবেও করা যায়, ঠিক আছে? কিন্তু সব থেকে ভালো মানে বুদ্ধি হচ্ছে এটা তোমার অপশন থেকে বের করে নেওয়া। কেন তুমি বেসিক থেকে করতে যাবা? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয় যোগ্য মূল্য 550 টাকা হলে প্রকৃত মূল্য কত? দেখো এখানে একটা কনফিউশন সবার আছে, সবাই ভাবছে কি এই 550 টাকাটা আমাকে এসপি বলে দিয়েছে, বিক্রয় মূল্য বলে, কিন্তু না, তুমি ইংলিশ যখন তুমি দেখতে পাবা তা কথা বলো, ম্যাক্সিমাম রিটেল প্রাইস ইজ 550, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এমআরপিকে আমরা কি বলি, মার্ক প্রাইস, তাই না? এবার যখন মার্ক প্রাইস আর মানে আর প্রকৃত মূল্য মানে কি, এখানে সিপি বলে দিয়েছে। কি বলছে, হোয়াট ইজ দ্য পারচেস প্রাইস অফ দ্য মানে মেডিসিন, মানে সিপির কথা বলে দিয়েছে। এবার যখন ডিসকাউন্টের অঙ্ক তোমাকে এমপি আর সিপির মধ্যে মানে সম্পর্ক দিয়ে দিয়েছে, তাহলে তোমার কি করবে, একটা সূত্র আছে, সূত্রটা আছে সবাই জানো, এমপি বাই সিপি সমান সমান 100 প্লাস মাইনাস আর, আর 100 মাইনাস ডি। এখানে আর হচ্ছে কি পার্সেন্টেজ লাভ, যদি লাভ হয় তো প্লাস হবে, যদি লস হয় তো মাইনাস হবে, আর ডিসকাউন্ট অলরেডি সবসময় মাইনাসে আসে। তো দেখো কি বলেছে, এমপি আমাকে বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে 550 টাকা, ঠিক আছে? সিপি আমাকে বের করতে হবে, সমান সমান কত পার্সেন্ট লাভ বলেছে, আমাকে বলে দিয়েছে 15% লাভ মানে 115, আর ডিসকাউন্ট কত দিয়েছে আমাকে, 20% ডিসকাউন্ট দিয়েছে মানে 80। দেখো এই প্রশ্নটাতে তুমি যখন কাটাকুটি করবে কি না, তোমার এটা তো অ্যান্সার তোমার কিন্তু পয়েন্টে আসবে, মানে পূর্ণাঙ্কে আসবে না। আর যদি পূর্ণাঙ্কে না আসে তাহলে কি 440 অ্যান্সার হবে না, 374 অ্যান্সার হবে না, 380 অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার পড়ে থাকলে কি উপরের কোনোটিই নয়। বুঝতে পারলাম? দেখো তো আরেকবার তোমাকে বোঝাচ্ছি, দেখো এখানে প্রশ্ন তোমাকে বলে দিয়েছে সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য, কিন্তু প্রশ্ন এখানে আমাকে বলছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ম্যাক্সিমাম রিটেল প্রাইসকে আমরা মার্ক প্রাইস মানে অঙ্কিত মূল্য হিসেবে চিনি। আর অঙ্কিত মূল্য আর আমাকে মানে বের করতে বলেছে কি প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য মানে কি আমাকে সিপি বের করতে বলেছে। দেখো এবার সিপি আর এমপি ডিসকাউন্টে তোমরা জানো ডিসকাউন্টের অঙ্ক
যখন তোমাকে মার্ক প্রাইস আর সিপির মধ্যে রিলেশন দিয়ে দিয়েছে, তখন তোমার ফর্মুলা কি হবে? এমপি বাই সিপি সমান সমান 100 প্লাস মাইনাস আর 100 মাইনাস ডি। এখানে আর কি, আর হচ্ছে তোমার যে পার্সেন্টেজে লাভ। এবার যদি তোমার লাভ হয় তাহলে প্লাস করবা, যদি মানে লস হয় তাহলে মাইনাস করবে। আর ডিসকাউন্ট দিলে তোমার মাইনাস করতেই হবে। এবার মার্ক প্রাইস আমাকে বলে দিয়েছে 550, সিপি আমাকে বার করতে হবে, আর প্রফিট কত? 100 প্লাস 15, 115, আর ডিসকাউন্ট হচ্ছে 80। এবার এটাকে যখন আমরা কাটাকুটি করব, 5 16 80, 5 23 115, 23 দিয়ে এটা কাটাকাটি যাবে না, মানে যাবে না বলতে সিপি তোমার মান পয়েন্টে চলে আসবে। আর পয়েন্টে যেহেতু এখানে একটাও অপশন নাই, তার মানে আমার সঠিক অঞ্চল কি হবে? উপরে কোনোটিই নয়। একটু বুদ্ধি লাগালে এইসব অঙ্ককে তুমি খরচ করে ট্যাকেল করতে পারবা। এবার যারা এখানে টাইম লাগিয়েছো তাদের জন্য কি বলবো বলো? চলো নেক্সট কোশ্চেন। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করুন, ডিভিশন অ্যালগরিদম ব্যবহার করুন। দেখো, ডিভিশন অ্যালগরিদম মানে কি জানো? ডিভিশন অ্যালগরিদম মানে হচ্ছে, আমরা পড়েছিলাম না ছোটবেলায়, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, ভাগফল যোগ ভাগশেষ, ভাগশেষ। ঠিক আছে, এটাকে ডিভিশন অ্যালগরিদম বলে। এটা তো আমরা বাংলায় লিখছি, তাই জন্য এইভাবে লিখছি। যখন ইংরেজিতে লেখা হয় বা সংক্ষেপে যখন লেখা হয়, কি লেখা হয়? ডি সমান সমান এন ইন্টু কিউ প্লাস আর, এটা তোমার লেখা হয়। ঠিক আছে, এবার দেখো এই সেম জিনিসটাই কিন্তু এখানে দেওয়া আছে। এটা হয়ে গেল ডি, 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 তারপরে এন, 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 তারপরে দেখো ইনটু আছে, এখানে ডট, এটা দশমিক নয় কিন্তু, এটা ইনটু, ইনটু কিউ, 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 কিউ প্লাস আর, 2 4 0, এটা দেওয়া আছে। এবার তোমাকে দেখো বলতে কি চাইছে, এবার দেখো প্রত্যেকটাতে তোমার মানে যোগ করবো কিনা 24 হয়। 11 দুগুণে 22 প্লাস 2 24, 10 দুগুণে 20 প্লাস 4 24, 12 দুগুণে 24 প্লাস 0 24, 24 9 দুগুণে 18 প্লাস 6 24, সবটাতেই 24 আসছে। তো এখানে তোমাকে বুদ্ধি কি লাগাতে হবে? দেখো, এখানে তোমাকে বলতে চেয়েছে, আমি ধরো তোমাকে একটা সংক্ষেপে যদি অ্যান্সার দিই, দেখো আমি যদি 30 লিখি, 30কে ধরো আমি 5 দিয়ে ভাগ করলাম, তা আমরা কি কখনো এটা করি? 5 5 25, ভাগশেষ থাকলো 5। কারণ এটাকেও তুমি তো যদি ডিভিশন অ্যালগরিদমে লেখো, এটা কি হচ্ছে? এটা হচ্ছে তোমার মানে ভাজ্য, ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, যোগ করে তুমি 30 পেয়ে যাচ্ছ। কিন্তু অ্যাকচুয়ালি কি তোমার এই অঞ্চল, এটা কি তোমার ঠিক হবে? বলার না। তুমি তুমি এটা ঠিক কখন বলবা? 30 কে তুমি 5 দিয়ে ভাগ করলা, 5 6 30, নিচে শূন্য থাকলো, তখন তো এটা তোমার সঠিক মানা হবে, তাই না? তো সেই হিসাবে তুমি এটাকে দেখো, তার মানে কি 2 11 22 এটা তোমার হবে না, এটাও তোমার হবে না। একমাত্র আনসার কি সঠিক কি হবে? এটাই, কারণ তুমি 24কে যখন 2 দিয়ে ভাগ করবা, 12 দুগুণী 24, এটাকে তুমি করবা নিচে শূন্য রাখবা। কোনো সময় তুমি এই জিনিসগুলো করতে যাবে না, সাধারণত মানে কেউই করে না। তো তোমার সঠিক অ্যান্সার কি? সি। এটাই ছিল, মানে এত মানে কি বলবো, এত সুন্দর একটা অঙ্কটা দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে একটি বাগানে 127টি চারা গাছকে, বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল যে 6টি গাছ অতিরিক্ত আছে। মানে 127টা গাছ ছিল, এখান থেকে 6টা গাছ অতিরিক্ত ছিল, মানে কি 121টা গাছ যে মালি আছে সে লাগিয়ে ফেলেছে। এবার এই 121টা গাছকে লাগিয়ে কি করে ফেলেছে? যতগুলো সারি আছে, মানে 1 2 3 4, এই 4টা সারি তো, এখানেও 4 এখানেও 4 এখানেও 4 এখানেও 4, তাই না? বলে যতগুলি সারি রয়েছে প্রত্যেকটি সারিতে ততগুলি চারা গাছ লাগানো আছে। তার মানে কি, এটা তোমার স্কোয়ার রুট করতে বলেছে। স্কোয়ার রুট করলে কত আসবে? 11। অপশন নাম্বার সি। ঠিক আছে, মানে এইটুকুটা ছিল অঙ্কটাতে, কিছু না, বাস মানে এগুলো অঙ্ক মানে কি বলবো, খাতা পেন চালাতে হবে না। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে
প্রথম ও তৃতীয় সমানুপাতিটি কি হবে? 343 কি হয়? 343 কে আমরা জানি 7 ইন্টু 49, এটা হচ্ছে 343 এর গুণফল। মানে আমি কি করে জানলাম? 343 কে যদি আমরা আন্ডার কিউব রুট করি, 343 এর কিউব রুট কি হয়? 343 এর কিউব রুট 7 হয়। তার মানে কি 7 ইন্টু 7 ইন্টু 7, এইটা গুণ করে এটা আসছে। এবার যেহেতু আমাকে কি বলেছে, তিনটি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে কি একই সংখ্যা নয়, আলাদা আলাদা সংখ্যা। তো এইটাকে আমরা আলাদা আলাদা সংখ্যা কি করে নিতে পারি? প্রথমে আমরা নিতে পারি একটা 1 ইন্টু, দ্বিতীয় আমরা নিতে পারি 7, তৃতীয় আমরা নিতে পারি 49। তাহলে কি আমার 343 চলে আসছে, যেহেতু ক্রমিক বলেছে, তাই তো? এই তিনটা সংখ্যা পেয়ে গেলাম। এবার কি বলছে, প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কি? আর মধ্য সমানুপাতি মানে কি জানি? মধ্য সমানুপাতি হচ্ছে আন্ডার রুট এ বি। এখানে এ হচ্ছে 1, বি হচ্ছে 49। তো এ বি 49 ইন্টু 1 করলে কত হয়? 49। এটাকে যদি আন্ডার মানে সমানুপাতি বের করো তাহলে কত আসবে? 7। অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তবে সংখ্যা হয় কত? সংখ্যা সমান সমান কি হয়? সংখ্যা সমান সমান হয় অনুপাত অনুপাত ইন্টু গসাগু, গসাগু। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা কি হবে? অনুপাত আমাকে কত বলছে? 5:13, মানে প্রথম সংখ্যাটা যদি বের করি, ফার্স্ট সংখ্যা, প্রথম অনুপাত কত আছে? 5, গসাগু কত আছে? 11, সমান সমান কত? 5, 11, 55। 5, 11, 55 অপশন নম্বর বি ছাড়া কোথাও নেই। তাহলে এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত সংখ্যার অনুপাত 9:11 হয়। দেখো এটা তুমি খাতা পেন চালাতে হবে, অপশন থেকে বের করবে। 9:11 অনুপাতে কোনটা আছে? 35, 65, 5 বারে কত? 5 7 35, 5 13 65, এটা হবে না। 45, 5 নং 45, 5 11 45, এটা একটা হতে পারে। আর আগে তাও কিছু হয় 43 57 হবে না, 39 61 হবে না। তার মানে কি 45 আর 55। কতক্ষণ লাগলো? 10 সেকেন্ড। তুমি যে সলিউশন বার করে কি করতে হবে? 100 টাকা 9:11 অনুপাতে দেওয়া আছে, তার মানে কি 9 প্লাস 11, এই দুটোর মান আমাকে দেওয়া আছে 100। তার মানে কি 20 সমান সমান হয়ে গেল 100। 1 সমান সমান কত? 5। তাহলে প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা আমি পেয়ে গেলাম 5 নং 45, সরি 5 11, হ্যাঁ 5 নং কত? 45। প্রথম সংখ্যা পেয়ে গেলাম কত? 5 নং 45। দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম 5 11 55। অপশন নাম্বার বি। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকে যে 25টা প্রশ্ন এসছিল পরীক্ষাতে, সেই 25টা প্রশ্নের সলিউশন। ঠিক আছে, তোমার ক্লাসটা আমার যা মনে হলো পরীক্ষার কোশ্চেন দেখে, মানে বাকি প্রশ্ন তো আমি দেখিনি, ম্যাথের প্রশ্ন আমার দেখে যা মনে হলো, এই ম্যাথ ঠিকঠাক এসছিল। কোনো খুব যে কঠিন ম্যাথ এসছিল সেটা না, ইজি টু মডারেট লেভেলের ম্যাথ এসছিল। ঠিক আছে, কিছু কিছু ডেপথের কোশ্চেন এসেছিল, যেমন এটা একটা কি ডেপথের কোশ্চেন এসেছিল, যাদের ভালো মতো বেসিক কম্পিউটারে তারাই কোশ্চেনটা করতে পারবে। যেমন আরেকটা ডেপথের কোশ্চেন কি, ওই যে অম্লত সংখ্যার যে এসেছিল, ওটা একটা এসেছিল, এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা, এই দুটো অঙ্কই আমার মনে হয়েছে যে একটু ডেপথের অঙ্ক আছে। হ্যাঁ, আর তোমাদেরকে ফাঁসানোর জন্য ওই তিনটা যে পয়েন্টের অঙ্ক দিয়েছিল, ওই তিনটা ফাঁসানোর জন্য দিয়েছিল। যারা যারা ওখানে সময় নষ্ট করেছো, তো তাদের তো আর কি বলবো, বলার তো কিছু নাই, পরীক্ষা তো হয়ে গেছে। তো যাই হোক, ক্লাসটা তোমরা দেখো, আর দেখার পর জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।